লেটস স্টার্ট। আজকে তোমাদের যে পাঠটা পড়াবো এটা হচ্ছে ফিজিক্সের পিলার। সো এই পাঠটা যে ভালো বুঝতে পারবে তার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো টপিক ইজ ভেরি ওয়েল নোন। দ্য টপিকস নেম ইজ নিউটনস লজ অফ মোশন। কারো স্পিকার বোধে অন আছে, ওটা অফ করো। এখনো স্পিকার আওয়াজ পাচ্ছি আমি, বন্ধ করো, ওটা ডিস্টার্ব হচ্ছে, বাকিদেরও হচ্ছে, আমারও হচ্ছে। সো যে তিনটা ল আমরা পাই, ইন ব্রিফ আমি একটু শর্ট করে দিই তোমাদের যে ইনফরমেশনগুলো পাই। ফার্স্ট ল থেকে যেটা পাই সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স, and second concept of inertia. ছবি তো দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখতে পাচ্ছি কি পাচ্ছ না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখা যাচ্ছে। এবার সকলে স্পিকারগুলো, তোমাদের মাইক্রোফোনগুলো বন্ধ করে দাও। সো আমরা আজকে যে টপিকটা পড়বো নিউটনস লজ অফ মোশন, এনএলএম নামেই পরিচিত। সব জায়গাতে তোমরা এই শব্দটাই পড়ো, এনএলএম, নিউটনস লজ অফ মোশন, ইন ব্রিফ, সংক্ষেপে। তো ফার্স্ট ল থেকে যে আমরা আইডিয়াটা পাই, ফার্স্ট ল সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফোর্স or definition of force, and second হচ্ছে কনসেপ্ট অফ ইনার্সিয়া। ইনার্সিয়া মানে জানো তোমরা, জাড্য যাকে বল। সো ফার্স্ট লতে বলা ছিল কি, যে এক্সটার্নালি কোনো ইনফ্লুয়েন্স না এলে কোনো সিস্টেমের উপর, সিস্টেম মিনস কালেকশন অফ মাসেস, এ সিস্টেম মে বি এ কাপ অফ টি, এটা একটা সিস্টেম হতে পারে, অ্যান অবজেক্ট, এ ব্লক, এভরিথিং, এ ম্যান, এভরিথিং ইজ এ সিস্টেম। সো যে কোনো সিস্টেমের উপর বাইরে থেকে যে ইনফ্লুয়েন্স এলে তার ইনার্সিয়ার চেঞ্জ হয়। দ্যাট ইজ যে কোনো অবজেক্ট যে রেস্টে আছে, মানে স্থির, সে লাইফ টাইম রেস্টেই থাকতে চায়, যতক্ষণ না তাকে এক্সটার্নালি ইনফ্লুয়েন্স দিয়ে তাকে বাধ্য করো। ওকে, সো যতক্ষণ না বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্সকে অ্যাপ্লাই করা হয়, দ্যাট ইজ এ পুশ অর এ পুল, দ্যাট ইজ টানা ঠেলা, এই ধরনের কিছু যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে একটা অবজেক্ট যে রেস্টে আছে, স্থির আছে, সে লাইফ টাইম স্থিরই থাকবে, নড়বে না। অর কোনো অবজেক্ট ধরো মুভ করছে একটা ভেলোসিটি ভি নিয়ে, তো এর ভেলোসিটি ভি কন্টিনিউ থাকবে, চেঞ্জ হবে না।
দ্যাট ইজ না এর ডিরেকশন চেঞ্জ হবে না এর ম্যাগনিচিউড চেঞ্জ হবে, একটা স্ট্রেট লাইন বরাবর ইউনিফর্ম মোশনে সে কন্টিনিউ করবে। কতক্ষণ? যতক্ষণ না এফ অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, সো বাইরে থেকে যে ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করার জন্য তার ইনার্সিয়ার চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ রেস্ট অবজেক্ট রেস্টে থাকতে পারছে না, আর মুভিং অবজেক্টেও তার যে মোশন সেটাকে কন্টিনিউ করতে পারছে না, অর্থাৎ তার স্পিড আজার বাড়ছে অর স্পিড কমছে অর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এফেক্টসগুলো তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইনফ্লুয়েন্স ইজ ফোর্স। সো ফোর্স ইজ নাথিং বাট অ্যান এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, বাইরে থেকে একটা প্রভাব যেটা কোনো সিস্টেমের উপর অ্যাপ্লাই করা হলে তার ইনার্সিয়ার চেঞ্জ হবে। ইনার্সিয়ার চেঞ্জ। সো এফ এর যে এফেক্ট, যদি বলা হয় যে এফ এর এফেক্ট কি বলো, এটা কোথাও অ্যাপ্লাই করা হলে কি এফেক্ট তুমি দেখতে পাবে? সো এক লাইনেই বলতে পারবে তুমি চেঞ্জ ইন ইনার্সিয়া, তার জাড্ডের পরিবর্তন হবে, অর্থাৎ তার মোশনের ডিরেকশন চেঞ্জ হতে পারে, স্পিড বেড়ে যেতে পারে, স্পিড কমে যেতে পারে, যে রেস্টে ছিল দাঁড়িয়ে ছিল তার মোশন এসে যেতে পারে। ওকে, তার জন্য রেসপন্সিবল যে সে হচ্ছে ফোর্স। অর্থাৎ ফোর্স হচ্ছে এমন একটা পুশ অর পুলিং ইনফ্লুয়েন্স যেটা অ্যাপ্লাই হলে ইনার্সিয়ার চেঞ্জ হয়, সোজা কথা। দ্যাট ইজ ফোর্সের আমি একটা আইডিয়া অর ডেফিনেশন পেলাম যে ফোর্স হচ্ছে সাচ অ্যান ইনফ্লুয়েন্স if it applies on a body, the inertia of the system or body changes. And inertia আইডিয়া কি করে আমি পেলাম এখান থেকে? ইনার্সিয়া অফ রেস্ট একটা হয় আর ইনার্সিয়া অফ মোশন একটা হয়, যাকে তোমরা বাংলায় স্থিতিজাড্য গতিজাড্য বলো। ইনার্সিয়া অফ রেস্ট কি না, এভরি সিস্টেম হ্যাজ ইটস টেন্ডেন্সি টু বি অ্যাট রেস্ট লাইফ টাইম আনলেস it is forced by some external influence, that is called force. বাইরে থেকে কোনো প্রভাব অর্থাৎ ইনফ্লুয়েন্স বা বল যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে যে কোনো রেস্ট অবজেক্ট যে স্থির আছে সে স্থিরই থাকবে। আমার বাড়িটা অ্যাট রেস্টে, তো একে কোনোভাবে বুলডোজার বা অন্য কিছু ধাক্কাধাক্কি করা হয়নি বলে ভাঙেওনি গুঁড়াও হয়নি, একই রকম আছে, যেখানে ছিল সেখানেই আছে। তো কারণ তার এর টেন্ডেন্সিই হচ্ছে যে আমি রেস্টে ছিলাম, রেস্টেই থাকবো, আনলেস ইট ইজ অ্যাক্টেড আপন বাই সাম ফোর্স। আর যে মোশনে আছে সে বলে আমি সবসময় আমার যে মোশন রাইট নাও এটাকেই আমি কন্টিনিউ করব, এর কোনো চেঞ্জ আমি করতে দেব না, না ডিরেকশন চেঞ্জ হবে টুয়ার্ডস রাইট টুয়ার্ডস লেফট, কোনো দিকে আমি বাঁকবো না, অ্যান্ড দ্য ম্যাগনিচিউড অফ মাই স্পিড ডাজেন্ট গেট চেঞ্জ, অর্থাৎ স্পিড বাড়বেও না কমবেও না। যদি এফ না অ্যাপ্লাই করো, এফ অ্যাপ্লাই করলে চেঞ্জ হবে, সোজা কথা। তাহলে এফের এফেক্ট হচ্ছে চেঞ্জ তৈরি করা, কার মধ্যে না ইনার্সিয়ার চেঞ্জ ঘটানো। সে রেস্ট অফ ইনার্সিয়া, ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ মোশন দুটোরই চেঞ্জ হবে যদি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দেওয়া হয়। সো দিস ইজ দ্য ডিসকাশন ওভার ফার্স্ট ল। ওকে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর আবার একবার তোমরা পড়বে, আমি তো এটা মুছে দিচ্ছি না ইমিডিয়েট। অ্যান্ড সেকেন্ড ল, সো ফার্স্ট লতে আমি যদি ডেফিনেশন পেয়ে যাই, কনসেপ্ট অফ ইনার্সিয়া পেয়ে যাই, তাহলে আমি সেকেন্ড লতে কী পাবো? তো ভেরি ন্যাচারালি এই কোশ্চেনটা অ্যারাইজ করবে টু আওয়ার মাইন্ড যে ফোর্স কাকে বলে জানলাম, কিন্তু কতটা, অ্যামাউন্ট কত, মেজার করব কি করে? সো সেকেন্ড কোশ্চেন হুইচ অ্যারাইজেস ইন ফ্রন্ট অফ আস, দ্যাট ইজ মেজারমেন্ট অফ ফোর্স। সো নিউটন সেকেন্ড লতে দিয়েছিল যে মেজারমেন্ট, কারণ ফার্স্ট লতে দিয়ে দিয়েছিলেন ফোর্সের আইডিয়া। সো একটা জিনিস তোমরা মাথায় রাখো যে ফার্স্ট লতে কিন্তু বলেছিলেন যদি এফ 0 হয় তো তাহলে কি কি ঘটবে। ওকে, সো ফার্স্ট কন্ডিশন ইজ এফ ইজ 0, দ্যাট ইজ যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে রেস্ট অবজেক্ট রেস্টে থাকবে আর মুভিং অবজেক্ট তার যে মোশন সেটাকেই কন্টিনিউ করবে। এটা ফার্স্ট ল। সেকেন্ড লতে বললেন যে যদি ফোর্স অ্যাপ্লাই হয়, এবার যদি ফোর্স 0 না হয়, এফ নট ইকুয়ালস টু 0,
ওকে, এফ যদি জিরো না হয় তো কি হয়, তাহলে এফের একটা মেজারমেন্ট পাবো যে কতটা এফ অ্যাপ্লাই হয়েছে। সেকেন্ড লতে বললেন যে সাম অফ এক্সটার্নাল ফোর্স ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হার। সো এখান থেকে মেজারমেন্ট পেলাম। যদি কোনো সিস্টেমের আমি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে পারি, এখানে পি হচ্ছে আমার মোমেন্টাম, অ্যান্ড তার যে রেট অফ চেঞ্জ দ্যাট ইজ ডিডিটি অফ পি, সেটাই হচ্ছে নেট এক্সটার্নাল ফোর্সের ভ্যালু। ওকে, সো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে আমি যদি প্রশ্ন করি এই কোশ্চেন থেকে, ফ্রম দিস পার্ট, ইজ ডিপি ডিটি এ ফোর্স? So answer is no. dpdt is not a force. dpdt is numerically equal to force. That is, it is the value of force, not force. এটা হচ্ছে ফোর্সের ভ্যালু। ওকে, টোটাল যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে নেট, নেট মিনস ধর এই একটা অবজেক্ট, এর উপর এদিক থেকে একটা ফোর্স হচ্ছে 10 নিউটন, এদিক থেকে একটা ফোর্স হচ্ছে 3 নিউটন, দ্যাট ইজ ভেক্টোরিয়ালি যদি অ্যাড করি তাহলে আমি নেট ফোর্স পাচ্ছি এদিকে কত, ডান দিকে বেশি আছে বাম দিকে কম আছে, দ্যাট ইজ এদিকে 7 নিউটন একটা এক্সট্রা ফোর্স পাচ্ছি। এইটা হচ্ছে নেট সামেশান এফ। এইখানে যে সামেশান এফ এক্সটার্নালের কথা বলা হয়েছে, দ্যাট ইজ যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সো মোর দেন 1 2 3 4 5 6 যাই হোক, তাকে ভেক্টোরিয়ালি অ্যাড করার পর যেটা দাঁড়ায় লাস্ট রেজাল্টেন্ট অফ এক্সটার্নাল ফোর্স ইজ সামেশান অফ এক্সটার্নাল। দ্যাট ইজ ডিপিডিটি ইজ নট এ ফোর্স, রাদার ইট ইজ এ মেজারমেন্ট অফ ফোর্স। সো সেকেন্ড লতে আমি পেলাম যে মেজারমেন্ট অফ ফোর্স, যে ফোর্সের ভ্যালু কতটা। না, আমি যদি কোনো সিস্টেমের মোমেন্টামের যে চেঞ্জ, তার যদি রেট অফ চেঞ্জটাকে মাপতে পারি, দ্যাট ইজ পার সেকেন্ডে একটা সিস্টেমের মোমেন্টাম কত চেঞ্জ হচ্ছে, এটা যদি মেজার করতে পারি, দ্যাট ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু ফোর্স। ফোর্সের ভ্যালু ওটাই। ওকে, so dpdt is not a force, rather it is a measurement of force. So সেকেন্ড ল থেকে আমি মেজারমেন্ট পেলাম, এখানে একটা ভেক্টর সাইন অবশ্যই হবে পি এর মাথায়। নাও হিয়ার ইজ শর্ট ডিসকাশন। ওভার মোমেন্টাম, মোমেন্টাম অ্যান্ড ইটস কনজারভেশন আমরা আলাদা একটা পুরো টপিক পড়বো, সেই জন্য এখানে আমি ডিটেলস আলোচনা করছি না, একটা শর্ট ডিসকাশন। সো দিস ইজ এ ভেক্টর, ভরবেগ যাকে তোমরা বলো, দ্যাট ইজ পি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু এম মাল্টিপ্লাইড বাই ভি। ভি হচ্ছে মোমেন্টারিলি ভেলোসিটি, অ্যান্ড ইউনিট জানো, এটা যদি কেজি হয়, এটা যদি মিটার পার সেকেন্ড হয়, সো কেজি মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্ড দিস ইজ not a momentum. M multiplied by V is not a momentum. Once again, a new concept. mv is measurement of momentum. So what is momentum? Physically, what does it mean? Physically, it means that a momentum means total motion contained in a system. একটা সিস্টেমের মধ্যে কতটা মোশন আছে, দ্যাট ইজ, ধরো একটা সিম্পল আইডিয়া তোমাকে দিই। সাপোজ একটা লোক, ওকে, যার মাস 60 কেজি, অ্যান্ড এটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে ধরো 30 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড একটা ট্রাক
এর মাস হচ্ছে 6000 কেজি, অ্যান্ড এটার ভেলোসিটি একই 30 কিলোমিটার পার আওয়ার। সো যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে দুটোর মধ্যে টোটাল মোশন কার বেশি, তো অ্যান্সার হচ্ছে ট্রাকের। এখানে দেখো শুধু মাস বা শুধু স্পিড is not important, but product of mass and its velocity is very important, কারণ দুজনেই 30 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে মুভ করছে, বাট যদি ধাক্কা মারে কি হবে বলো তো? একটা 60 কেজির লোক যদি 30 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিচে ধাক্কা মারে, সে এত বড় কিছু ড্যামেজ করতে পারবে না। একটা 6000 কেজির যদি একটা ট্রাক সেম স্পিড নিচে ধাক্কা মারে, তাহলে যতটা ড্যামেজ হবে, তাই না? সো ড্যামেজ কোথা থেকে হচ্ছে? তার কারণ সে মোমেন্টামটাকে পুরো ট্রান্সফার করে দিচ্ছে আরেকটা সিস্টেমে, সেই জন্য ড্যামেজ হচ্ছে। সো যে বেশি ড্যামেজ তৈরি করতে পারে, দ্যাট ইজ ইনার্সিয়ার বেশি চেঞ্জ করতে পারে, তার মধ্যে সব থেকে বেশি মোশন কন্টেন্ট আছে। সো মোশনকে আমরা সবসময় দুটো জিনিস দিয়ে ক্যালকুলেট করব, যে মোশন মিনস টোটাল মোশন মিনস তার মধ্যে থাকবে ভেলোসিটি অ্যান্ড তার মধ্যে থাকবে মাস, ভর আর বেগ, এই দুটোর যে প্রোডাক্ট গুণফল মিলে টোটাল মোশন তার। সো দ্যাট ইজ only mass, only velocity is not important here for the calculation of inertia. ইনার্সিয়ার ক্যালকুলেশন করতে গিয়ে শুধু মাসটা ইম্পর্টেন্ট নয়। একটা ট্রাক যদি দাঁড়িয়ে থাকে তোমার কি ক্ষতি করবে? কিচ্ছু করবে না, কারণ তার ভেলোসিটি জিরো। আবার একটা যদি হালকা ছোট্ট জিনিস, যেমন একটা মশা বিরাট স্পিড নিয়ে এসে তোমার ধাক্কা মারো, তোমার কি হবে? নাথিং। বাট একটা মশা যে স্পিড নিয়ে মুভ করো, ওই স্পিডে যদি একটা ট্রাক সে ধাক্কা মারতো তোমাকে, তাহলে তুমি একটা আন্দাজ করতে পারো যে হোয়াট মে হ্যাপেন। সো টোটাল মোশন এই জন্য আমরা মোমেন্টাম দিয়ে ক্যালকুলেট করি, যে মোমেন্টামটাই হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ টোটাল মোশন কন্টেন্ট ইন আ সিস্টেম। ওকে, সেই জন্যে মোমেন্টামটা এত বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট ইজ এই পি এর যখন তুমি ডেরিভেটিভ করছো ডিডিটি অফ পি, সেটাই দিচ্ছে তোমাকে যে টোটাল ফোর্স কতটা তার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। দিস ইজ ক্লিয়ার? সো মোমেন্টাম নিয়ে আমরা আরও ডিটেলসে ডিসকাস করবো যখন ওই টপিকটা পড়বো আমরা আবার, মোমেন্টাম অ্যান্ড ইটস কনজারভেশন যখন পড়ব। এখন নিউটনস লতে আমরা চলে আসি থার্ড লতে। থার্ড ল কি বলছে না, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দ্যাট ইজ ধরো দুটো অবজেক্ট এ অ্যান্ড বি। এ বি এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করলো সেটা হচ্ছে F12, অ্যান্ড বি এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করলো সেটা F21. So according to Newton, F12 vector is numerically equal to minus of F21. সে এখান থেকে কি আইডিয়া পেলাম যে ফোর্সেস অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার্স। বল সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। ওকে, ইন নেচার অল দ্য ফোর্সেস এক্সিস্ট ইন পেয়ার্স। যদি কোথাও অ্যাকশন থাকে তার রিয়াকশন থাকবেই, কেমন? বাট হ্যার ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট যে অ্যাকশন আর রিয়াকশন সেম অবজেক্টের উপর কাজ করে না। সো এটার পরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটাকে আমাকে স্টাডি করতে হবে এখান থেকে কনক্লুশনে, যে অ্যাকশন অ্যান্ড ইটস রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্টস। অ্যাকশন যদি এর উপর পড়ে, রিয়াকশনটা বি এর উপর পড়বে। সো সেম সিস্টেমের উপর অ্যাকশন রিয়াকশন হয় না। সো অ্যাকশন and its reaction act on different
অবজেক্টস। ওকে, সো এখানে আমি যদি F12 কে অ্যাকশন বলি, যে এ অবজেক্টটা ছুটে গিয়ে বিতে যে ধাক্কা মারলো যে ফোর্স দিয়ে, সেটা হচ্ছে এটা, দেন এটা অ্যাপ্লাইড বাই এ অন বি। সো রিয়াকশন ফোর্স দ্যাট ইজ F21, সেটা হচ্ছে রিয়াকশন, কারণ এ বিকে ধাক্কা মেরেছে বলে এটা তৈরি হয়েছে, সেটা বি অ্যাপ্লাই করবে এ এর উপরে। সো অ্যাকশনও এর উপরে, রিয়াকশনও এর উপরে, এটা কখনো পসিবল না। অ্যাকশন যদি বি এর উপর হয় তাহলে রিয়াকশন এর উপর হবে। সো এ গিয়ে বিকে ধাক্কা মেরেছে, তো খুব স্বাভাবিক বিও একে একটা ধাক্কা মারবে। তো প্রকৃতিও তাই, নেচার। তুমি প্রকৃতির সাথে যেমন বিহেভ করবে, প্রকৃতি তোমাকে ঠিক সেভাবেই ফিরিয়ে দেবে। এই যে দেখছো এত রকমের নতুন নতুন সমস্ত ডিজিজ আসছে আমাদের সামনে, রোগ, তার কারণ কি? তার মেন কারণ হচ্ছে পলিউশন। ডিফারেন্ট পলিউশন গোটা সিস্টেমটাকে ড্যামেজ করছে। সো তুমি যদি পড়াশোনাকে ভালোবাসো, এ তোমাকে কখনোই ফিরিয়ে দেবে না। নেক্সট হচ্ছে রেফারেন্স ফ্রেম। সো বেসিক্যালি লস অফ মোশন পড়ার সময় আমি দু রকমের ফ্রেম পড়ব। কিসের বেসিসে করব? অন দ্য বেসিস অফ অ্যাক্সেলারেশন। একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, অ্যান্ড সেকেন্ড হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম কোনটা? না যার কোনো অ্যাক্সেলারেশন নেই, H0, যেখানে নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লিকেবল, ডিরেক্টলি অ্যাপ্লিকেবল। আর যেখানে অ্যাক্সিলারেশন আছে, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন 0 নয়, মানে আছে সেখানে একটা কিছু ভ্যালু, সেখানে নিউটনস লজ অফ মোশন ইজ নট ভ্যালিড বিকজ দেয়ার ইজ সাম এক্সট্রা ইস্যুস, দ্যাট ইজ সিউডো ফোর্স। এক্সট্রা একটা সিউডো ফোর্স সেখানে চলে আসবে, যেটাকে ক্যালকুলেট করা পসিবল নয় ইনার্শিয়াল ফ্রেম থেকে। অ্যান্ড সিউডো ফোর্সটা শুধু এক্সিস্ট করে নন ইনার্শিয়াল ফ্রেমে। একটা গাড়ি অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, তো তা সেখানে যে লোকটি আছে, সেখানে যে অবজেক্ট আছে, তার উপরে ফোর্স পড়বে, বাট বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে ফোর্সটা কেন পড়ছে। গাড়ি যখন এরকম টার্ন নেয়, রাস্তায় এরকম একটা টার্ন নেয়, তখন সমস্ত যাত্রী, তার মধ্যে যে প্যাসেঞ্জার থাকে, তারা সবই বাইরের দিকে একটা ধাক্কা পায়, টার্নের বাইরের দিকে। তো এটা হচ্ছে সিউডো ফোর্স। বাইরে থেকে এটা বোঝা যাবে না যে কেন লোকগুলো হেলে গেল বাইরের দিকে। একটা গাড়ি হঠাৎ ব্রেক করলো, সব হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে গেল, কেউ এক্সপ্লেন করতে পারেন কেন পড়লো, কারণ কেউ কাউকে হয়তো টাচ করে নেই, ফাঁকা গাড়ি, তিনটে লোক দাঁড়িয়েছিল, তিনজনেই পড়লো সামনের দিকে। সো এটা ওই রেফারেন্স ফ্রেমে যে আছে সে বুঝতে পারবে যে কেন আমার উপর ধাক্কা এলো সামনের দিকে, বাট বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে সে তো দেখছে যে কোনো কারোর সাথে কোনো রকম ইন্টারাকশন হচ্ছে না, কেউ কাউকে ধাক্কা দিচ্ছে না, তাকে দড়ি দিয়ে টানা হচ্ছে না, কেউ কাউকে টাচ করছে না, তাহলে পড়বে কেন তারা? সো যেহেতু ইন্টারাকশন হচ্ছে না, তবু তার সামনের দিকে পড়ে গেল, এটা একমাত্র ওই ফ্রেমে যারা আছে, মানে নন ইনার্শিয়াল ফ্রেমে যারা আছে, তারাই ফিল করতে পারবে, বাইরে থেকে কেউ ফিল করতে পারবে না। এই জন্য নাম হচ্ছে সিউডো ফোর্স। সো এই জন্য লজ অফ মোশন ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় না নন ইনার্শিয়াল ফ্রেমে। ওকে, সো ইনার্শিয়াল ফ্রেমে আমরা সমস্ত নিউমেরিক্যালগুলো করব, কিন্তু কিছু তুমি নিউমেরিক্যাল পাবে যেগুলো নন ইনার্শিয়াল ফ্রেম দিয়ে করা অনেক ইজি, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো কখন কখন করবে। সো আমরা এখানে আর একটা জিনিস আলোচনা করে নিই, যে আমাকে নেট ফোর্স যেটা, সেটা কি বললো, যে মোমেন্টামের চেঞ্জ, ডিডিটি অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ডেরিভেটিভ যদি আমি করি, পি ভেক্টর ইকুয়ালস টু এম মাল্টিপ্লাইড বাই ভি ভেক্টর, দ্যাট ইজ ডিডিটি অফ এম বি ভেক্টর, দ্যাট ইজ প্রথমে এম রাখলাম, ভি এর ডেরিভেটিভ করলাম, অ্যান্ড দেন ভি রাখলাম, এম এর ডেরিভেটিভ করলাম। সো টোটাল নেট ফোর্স আসছে কি, এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন, জানো ডিভিডিটি মানে,
কারণ এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। তোমরা অ্যাক্সিলারেশন জানো যে বেগ পরিবর্তনের হার, দ্যাট ইজ ডিভিডিটি, ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সিলারেশন। তাহলে এটাকে আমি লিখব এম মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন, অ্যান্ড দেন আরও একটা টার্ম রয়ে যাচ্ছে আমার ভি ডিএমডিটি। ওকে, সো যদি কোনো সিস্টেমের মাস চেঞ্জ হয় তাহলে কিন্তু গোটা এফ ইকুয়ালস টু, তোমাকে এই গোটাটা লিখতে হবে, দুটো টার্ম এম এ প্লাস ভি ডিএমডিটি। বাট যদি মাস না ভ্যারি করে, ধরো কোনো সিস্টেমের মাস ভ্যারি করছে না, ওকে, মাস ডাজন্ট ভ্যারি, তাহলে এম কনস্ট্যান্ট। সো এম কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি? জিরো, তাহলে শুধু এম এ থাকছে। তো তোমরা যে পার্টটা পড়ো সেখানে মাস কোনো ভ্যারি করে না, সেই জন্য তোমরা লেখো যে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু এম এ। বাট এর লিমিটেশন আছে, ওকে, এইটা তখনই তুমি লিখতে পারো যখন এম কনস্ট্যান্ট। বাট যতক্ষণ আমি বলছি যে তোমাকে এম কনস্ট্যান্ট, তুমি লিখতে পারো কখনো সামেশন অফ এক্সটার্নাল ইকুয়ালস টু এম মাল্টিপ্লাইড বাই এ। সো এটা তুমি সব সময় লিখতে পারো না, নট অলওয়েজ। কখন লিখতে পারো? যদি এম কনস্ট্যান্ট হয়। সো যদি মাস কনস্ট্যান্ট হয় তাহলে নেট ফোর্স ইকুয়ালস টু এম এ, আদারওয়াইজ এইটা। ওকে, নেক্সট পেজ। এইবারে নিউমেরিক্যাল করতে গেলে তোমাকে যেগুলো জানা দরকার, তাহলে তুমি লজ মোশনের যে ডায়াগ্রামগুলো দেখলে তুমি ঘাবড়ে যাও, যেগুলো মনে বাপরে এগুলো করবো কি করে, খুব সিম্পল। খুব, তুমি প্রথমে যতগুলো ফোর্স ইনভলভ থাকতে পারে না, ফোর্স ইনভলভড ইন প্রবলেম, তার একটা লিস্ট বানিয়ে ফেলো। ওকে, তারপরে আমি এক একটা ফোর্স সম্পর্কে তোমাদের আমি ডিসকাস করে দেবো, তাহলে তোমরা সেই ফোর্সগুলোকে ইউজ করতে পারবে। ওকে, তো আমি প্রথমে একদম আসবো যে নর্মাল ফোর্স এন, এক নম্বর নর্মাল ফোর্স। দেন আসবো আমি টেনশন। ওকে, 3 নম্বরে ওয়েট, 4 নম্বরে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, 'except n'। এন নয়, এন বা টি নয়, এগুলো ছাড়া যদি হাত দিয়ে কোনো ঠেলা ফেলা থাকে তাহলে সেগুলো হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, এই দুটো নয়, এক্সেপ্ট এন টি। ওকে, অ্যান্ড আর যদি এখানে তুমি দিতে চাও, নর্মাল রিয়াকশান ফোর্স হয়ে গেছে, ফিল্ড ফোর্স থাকতে পারে, বাট এখানে ফিল্ড ফোর্স ইম্পর্টেন্ট নয়। সো আমি তবুও লিস্টে রেখে দিচ্ছি ফিল্ড ফোর্স, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এর জন্য যে ফোর্স আসবে গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো এগুলো ডিসকাসড ল্যাটার, এখানে নয়। সিক্স হচ্ছে স্প্রিং ফোর্স, ওকে, অ্যান্ড 7 হচ্ছে সিউডো ফোর্স। অ্যান্ড 8 হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। বাট যেহেতু ফ্রিকশন আমরা একটা আলাদা টপিক পুরো পড়বো, এই জন্য ফ্রিকশনকেও আমরা এখানে আলোচনা করবো না, দ্যাট ইজ ডিসকাসড ল্যাটার, উইল বি ডিসকাস ল্যাটার। নাও এবার আমি একটা একটা করে ডিসকাশনে আসছি। আমি ইয়েলো কালার ইউজ করি। টেনশন ফোর্স, টেনশন ফোর্স সম্পর্কে, সরি নর্মাল ফোর্স আগে আছে না,
নর্মাল ফোর্স হচ্ছে কোনো সারফেসের উপরে বা দুটো সারফেস যদি কন্ট্যাক্টে থাকে তাহলে ওই সারফেস অবজেক্টের উপর ওর ওয়েটের এগেনস্টে বা অ্যাপ্লাইড ফোর্সের এগেনস্টে একটা ফোর্স দেবে, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। কীরকম? ধরো এটা একটা গ্রাউন্ড, মাটি বা সারফেস অফ টেবিল, এরকম ভাবতে পারো। এখানে একটা অবজেক্ট রাখলাম, ব্লক। তাহলে এখানে নর্মাল ফোর্স কিভাবে আমি আঁকবো? এখানে আমি নর্মাল ফোর্স এইভাবে আঁকবো, সারফেস থেকে স্টার্ট করব ইনটু দি বডি। তাহলে যে সারফেসে কাজ করছে, এই যে সারফেস যার উপর রাখা আছে, ওইখান থেকে ড্র করা তুমি শুরু করবে অ্যান্ড ইনটু দি বডি, বডির ভেতর দিকে। এবার আমি টেনে নিয়ে উপর দিকে চলে গেছি, কিন্তু স্টার্ট হয়েছে দেখো। তুমি যদি আউট অফ দি বডি হতো তাহলে আমি এইরকম আঁকতাম। একটা লক্ষ্য করো, এইটা আর এইটা বা এই সেকেন্ড ইমেজেরই এইটা আরেকটা পার্ট আঁকছি আমি। এইখান থেকে একটু লম্বা টেনে দিলাম যাতে দেখতে পাওয়া যায়। অবজেক্টের ভিতরে রয়ে গেলে তো দেখতে অসুবিধা হবে, ওই জন্য আমি এটাকে টেনে নিয়ে গেছি বাইরের দিকে। বাট এইটা আর এটা কিন্তু সেম নয়। এইটা এসেছে তলা থেকে, একদম যে সারফেসের সাথে কন্ট্যাক্ট আছে সেখান থেকে এসেছে, সেখান থেকে স্টার্ট হয় উপর দিকে একদম এঁকে দিয়েছি বড় করে যাতে দেখা যায়। আর এটা তলায় কোনো সম্পর্ক নেই, এটা টানা হচ্ছে শুধু উপরের সারফেস থেকে। দ্যাট ইজ এই ফোর্সের এক্সিস্টেন্স উপরের সারফেসে, আর এটা হচ্ছে তলা থেকে। দ্যাট ইজ যে কন্ট্যাক্ট সারফেসে আছে সেই কন্ট্যাক্ট সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই অ্যাঙ্গেলটা যেন 90 হয়, এক। আর ইনটু দি বডি হয়, বডির ভেতর দিকে। ওকে, আরও কিছু এক্সাম্পল নিই, তাহলে আরও ক্লিয়ার হবে। ধরো এরকম একটা ইনক্লাইন প্লেনের উপরে একটা অবজেক্ট রাখা আছে থিটা। তো এখন এন হচ্ছে এইটা। তুমি ভাববে যে এখানে 90 ডিগ্রি কোথায়? এই দেখো, যে সারফেসের উপর রাখা আছে তার সাথে 90 ডিগ্রি। এইবারে ধরো আমি একটা বল নিলাম, যেটা সারফেসের উপর রাখা আছে। এখানে নর্মাল ফোর্স কোনটা? এইটা, দ্যাট ইজ এন। ড্র করবে কোথায়? যে পয়েন্টে টাচ করে আছে, যে সারফেসের উপর রাখা আছে সেই সারফেসে আঁকবে। তুমি ভাববে যে সবসময় সারফেসে থাকবে তার কোনো মানে নেই, যদি কোনো পয়েন্টে টাচ করে থাকে। সাপোজ ধরো এরকম একটা ওয়াল, ওকে, অ্যান্ড একটা রডকে এরকম রাখা আছে। এইবারে প্রশ্ন যে এই রডটার উপর নর্মাল ফোর্স তাহলে আঁকবো কীভাবে? এই রডের উপর নর্মাল ফোর্স হচ্ছে একটা, এইখানে একটা কন্ট্যাক্ট, এই আঁকলে একটা N1, আর এই যে সারফেসটা আছে না এইখানে দেখতে পাচ্ছি যে পয়েন্টে লেগে আছে, এই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকো তুমি এখানে, এই স্পর্শকের উপর লম্ব টানো তুমি, এটা হচ্ছে N2। সো যতগুলো কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে ততগুলো নর্মাল ফোর্সও থাকবে। ওকে, তাহলে নর্মাল ফোর্সের আরেকটা আইডিয়া কি পেলে? একটা পেলে ইনটু দি বডি, সবসময় বডির ভেতর দিকে আঁকতে হবে। 2 নম্বর যে সারফেস থাকবে সে তার উপরে 90 ডিগ্রি হবে। 3 নম্বর কি, যতগুলো কন্ট্যাক্ট সারফেস থাকবে বা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে, এখানে দুটো আছে, আমি অন্য আরেকটা কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি রেড দিয়ে। এই যে একটা কন্ট্যাক্ট পয়েন্ট আর এইখানে একটা কন্ট্যাক্ট পয়েন্ট, সো এই জন্য এখানে নর্মাল ফোর্স দুটো এসেছে। ক্লিয়ার? সো নর্মাল ফোর্স অলওয়েজ বি ড্রন অ্যাট দি সারফেসিস ইন কন্ট্যাক্ট। দুটো সারফেস যে পয়েন্টে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্ট পয়েন্টে আঁকবে, সারফেসের সাথে পারপেন্ডিকুলার আঁকবে লম্বভাবে। যদি পয়েন্টে থাকে, কোনো একটা পয়েন্টে টাচ করে থাকে, সারফেসে নয়, যেমন এগুলো গোটা সারফেসে টাচ করে আছে, পুরো সারফেস জুড়ে, এখানে পুরো সারফেস জুড়ে, এখানে পুরো সারফেস জুড়ে, কিন্তু এইখানে একটা পয়েন্টে, এটা সারফেসে আছে, এখানে একটা পয়েন্টে। তো সেই পয়েন্টের উপর একটা স্পর্শক তুমি আঁকবে, দ্যাট ইজ ট্যানজেন্ট ড্র করবে।
সেই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার আঁকবে। তো এইখানে এইটা 90 ডিগ্রি। ওকে, সো দ্যাট ইজ নর্মাল ফোর্স। সো যতগুলো কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে ততগুলো তোমাকে নর্মাল ফোর্সও ড্র করতে হবে। Next, tension force. Always a pulling force. টেনশন ফোর্স সবসময় অবজেক্টকে টানে, কখনো ঠেলে না। নেভার পুশেস এ বডি। একটা ব্লক, একটা দড়ি দিয়ে টানা হচ্ছে, স্ট্রিং, সো দ্যাট ইজ টেনশন। ওকে, আউটওয়ার্ড ডিরেকশন, অবজেক্ট থেকে বাইরের দিকে, সবসময় অবজেক্ট থেকে বাইরের দিকে আঁকবে তুমি। টেনশন ফোর্স আঁকা মানেই অবজেক্ট থেকে বাইরের দিকে। ওকে, আর কি মনে রাখবে, অ্যালং দি সেম স্ট্রিং অর অ্যালং দি মাসলেস স্ট্রিং, বেসিক্যালি তোমাদের মাসলেসই দেওয়া হবে। অ্যালং দি মাসলেস স্ট্রিং টি ইজ সেম এভরিওয়্যার। দ্যাট ইজ, এটা একটা ব্লক, এটা আরেকটা ব্লক, একে টানা হচ্ছে T1 ফোর্স দিয়ে। তাহলে এই দড়ির এইখানে যে স্ট্রিংটা লাগানো আছে এ টু বি, এ আর বি এর মধ্যে যে দড়িটা লাগানো আছে সেখানে যে ফোর্সগুলো কাজ করবে সেটা একই থাকবে, কারণ দড়ি যেহেতু একটাই, এই যে লেখা আছে না, অ্যালং দি মাসলেস স্ট্রিং টি সেম এভরিওয়্যার, এখানেও টি, এই কালার বোঝা যাবে না, অন্য কালার নিতে হবে, সাদা নেই, এরও বাইরের দিকে টি, এই টিটা আঁকলাম এই অবজেক্টের জন্য, আর এই অবজেক্টের জন্য আঁকবো কি, এইটা একটা টি। সো দেখো, দড়ি যেহেতু একটা, স্ট্রিং যেহেতু সেম, এটা তো আলাদা দড়ি না, একটাই দড়ি, এ থেকে বিতে যেটা লাগানো আছে, তো এর প্রত্যেকটা পয়েন্টে টেনশন টি। বাট যখন তুমি এর জন্য আঁকবে তখন টিটা এই দেখো বাইরের দিকে, যখন এর জন্য আঁকছো তখন এখানে দুটো স্ট্রিং আছে, দুটো স্ট্রিংই দেখো বাইরের দিকে, অবজেক্ট থেকে বাইরের দিকে, T1ও বাইরের দিকে, আর টি যেটা এঁকেছি হোয়াইট কালারের সেটাও বাইরের দিকে। কেমন? তাহলে একই দড়িতে একই টেনশন থাকবে, আলাদা আলাদা দড়িতে আলাদা আলাদা টেনশন থাকবে। পি ফোর্স দিয়ে টানা হচ্ছে, তাহলে এখানে T1, এখানেও T1, এখানে T2, এখানেও T2, একই দড়িতে একই টেনশন, আলাদা দড়িতে আলাদা টেনশন। বাট যখন টেনশন দেবে, যে অবজেক্টের জন্য টেনশনটা আঁকবে সেটা সবসময় থাকবে আউট অফ দ্য বডি, বডি থেকে বাইরের দিকে। তো টেনশনের রেসপেক্টে যদি তুমি একে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, এটা 1, এটা 2, এটা 3 যদি হয়, প্রথমেরটার ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একের, এদিকে পি দিয়ে টানা হচ্ছিল, পেছনে টেনশন একটা আছে T1। সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বাঁ দিকে আছে একটা T1 দড়ির টান, ডান দিকে আছে T2 দড়ির টান, আর থার্ড অবজেক্ট 3, তার শুধু আছে সামনের দিকে T2।
সো টেনশনের রেসপেক্টে 3টা অবজেক্টকে আলাদা করে এঁকে দেখালাম। এখন কিচ্ছু তুলবে না, তোমরা এখন খালি দেখতে থাকো, কারণ তুমি এটা আবার দেখতে পাবে সেকেন্ড টাইম যখন, তখন তুমি ওগুলো যেটা তোলার সেটা তুলে নেবে। এখন শুধু বুঝতে থাকো। নেক্সট ওয়েট, এটা অলওয়েজ ডাউনওয়ার্ড, অলওয়েজ অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওকে, সব সময় আঁকবে এরকম, যারই উপর থাক, সে তো ঝুলছে তার উপর এটা আঁকলে এটা, বা একটা ইনক্লাইন প্লেনের উপর আছে, তার এন বা অন্য কোনো ফোর্স যাই থাকে না কেন, ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওকে, একটা গ্রাউন্ডের উপর রাখা আছে, ওয়েট এটা, ওয়েটকে অন্য কোনো দিকে ড্র করা যাবে না। তাহলে তুমি একটা অ্যারো মারবে আর এমজি লিখবে। অ্যারোটা হবে কি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একটা লাইন টেনে নিচের দিকে অ্যারো মারবে, কারণ প্রত্যেকটা অবজেক্টকেই আর্থ পুলস টুয়ার্ডস ইটস সেন্টার। পৃথিবী সবসময় তার কেন্দ্র বরাবর প্রত্যেকটা অবজেক্টকে টানছে, সেটাই হচ্ছে ফোর্স। সো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আগে, আর কিচ্ছু এখানে বলার নেই। ওয়েট সম্পর্কে জানো তোমরা। এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, যদি কিছু দেয়া হয়, একটা অবজেক্ট ছিল, তাকে একটা পি ফোর্স দিয়ে ঠেলা হচ্ছে, সো এটাই এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স। এছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে দেওয়া আছে ধরো 10 নিউটন দিয়ে ঠেলা হচ্ছে, তাহলে আর অ্যাক্সিলারেশন কত, কেমন? তোর মাস হচ্ছে 2 কেজি, তাহলে আমরা জানি ফোর্স সমান কত, এম ইন্টু এ। তো ফোর্স এখানে একটাই, 10 নিউটন, 10 বসালাম। মাস কত, 2 কেজি, অ্যাক্সিলারেশন রইল, সো অ্যাক্সিলারেশন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিম্পল, এখানটা কিছু বলার নেই। ফিল্ড ফোর্স পরে আলোচনা হবে। স্প্রিং ফোর্স, এইখানটা যদিও স্প্রিং ফোর্স খুব একটা লাগবে না, তবু মনে রাখো স্প্রিং ফোর্সটা বেসিক্যালি লাগবে সিম্পল হারমোনিক মোশন আর ওয়ার্ক পার এনার্জিতে। এটা একটা স্প্রিং, তো স্প্রিং এরকম হতে পারে, বাট এইটা আমার এইখানে লাগবে না, এখানেও লাগবে না, পুরো ফিজিক্সেই লাগবে না, এইটা লাগবে। দিস ইজ ইম্পর্টেন্ট। সো একটা স্প্রিংয়ের লেংথ ধরো ন্যাচারাল লেংথ এল, মানে স্প্রিংকে তুমি টানছো না আর কম্প্রেসও করছো না, ন্যাচারালি ওর লেংথ হচ্ছে এল। ওকে, তো স্প্রিংকে যখন স্টাডি করা হয় তখন তার যে প্যারামিটারটা লাগে সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যাকে আমরা কে দিয়ে লিখি। ওকে, তো বেসিক্যালি দেখা গেছে যে কে, দ্যাট ইজ স্প্রিং কনস্ট্যান্টটা ভ্যারিজেস ওর ন্যাচারাল লেংথ এল 1/, ভ্যারিজেস 1/L। অর্থাৎ যত বড় স্প্রিং হবে তার কে তত কম হবে, আর যত ছোট স্প্রিং হবে তার কে তত বেশি হবে। তাহলে এই রিলেশন থেকে আমি যদি কে এর সঙ্গে তার ন্যাচারাল লেংথ এলকে ড্র করি, যে দুটো স্প্রিং নিলাম, একটা এইরকম একটা বড়, একই মেটেরিয়াল দিয়ে তৈরি, এটাও কপারের এটাও কপারের, একটা লেংথ বড় একটা লেংথ ছোট, কেমন? তাহলে এর কে 1 ধরো স্প্রিং কনস্ট্যান্ট, এর কে 2, যেহেতু লেংথ ছোট তাহলে কে 1 বড়। সো এইরকম ভ্যারি করে লেংথের সাথে। এখন স্প্রিং কনস্ট্যান্ট কি, চলো স্প্রিং কনস্ট্যান্ট একটু ছোট্ট করে আলোচনা করে নিই। না, স্প্রিং কনস্ট্যান্ট ধরো এটা একটা স্প্রিং আর ন্যাচারাল লেংথ হচ্ছে এল। এইবারে তুমি একটা ফোর্স দিলে এফ, দেওয়ার ফলে স্প্রিংটা বেড়ে এইখানে এলো, ব্যালেন্স হলো এইখানে এসে, এই এতটা বাড়লো স্প্রিং। এইটা ধরো এক্স, তাহলে এক্সটা কি, হোয়াট ইজ এক্স, এল তো ন্যাচারাল লেংথ, এক্সটা হচ্ছে
দ্য চেঞ্জ ইন লেংথ অফ দ্য স্প্রিং। সেটা কম্প্রেসও করতে পারতে, স্প্রিংকে ছোট করে দিতে পারতে, টানতেও পারতে, যেটা হোক। এক্স হচ্ছে চেঞ্জ, সোজা কথা। তার যে ন্যাচারাল লেংথ ছিল তার থেকে বড় বা ছোট, অর্থাৎ এক্স পরিমাণ বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে। এই এক্সটার উপর কীভাবে ডিপেন্ড করবে, কে ইজ ইকুয়াল টু, এক্ষুনি যে কেটা পড়লাম স্প্রিং কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স, দ্যাট ইজ অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেংথ। যে ফোর্স দিয়ে তুমি ওকে ছোট বা বড় করেছো, অ্যাপ্লাইড ফোর্স, নিচে চেঞ্জ ইন লেংথ, এইটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। দ্যাট ইজ ইউনিট হচ্ছে উপরে নিউটন আর নিচে মিটার। শুধু এইটা মনে রাখো। নেক্সট সিউডো ফোর্স, এইটা আলোচনা করে আমরা কনস্ট্যান্ট রিলেশনে ঢুকে যাব। সিউডো ফোর্স, সিউডো ফোর্স শুধু নন ইনার্সিয়াল ফ্রেমে থাকে বলেছিলাম। নন ইনার্সিয়াল মানে কি, যে ফ্রেম বা রেফারেন্স যে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, যার অ্যাক্সিলারেশন আছে। সো সাপোজ দিস ইজ এ ট্রাক, এটা অ্যাক্সিলারেশন এ নিয়ে মুভ করছে ট্রাকটা, অ্যান্ড এর উপরে আমি একটা ব্লক রাখলাম। হেয়ার ইজ এ ব্লক, মাস এম ব্লকটা। তো এই ব্লকের উপর একটা ফোর্স, এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই হবে। এখানে তোমার এই যে পাটাতনের উপর রাখা আছে, সেখানে হয়তো ফ্রিকশন বা অন্য কিছু ফোর্স কাজ করছে, হতে পারে মেবি। বাট আমি সিউডো ফোর্সের শুধু কথা বলছি, যেটা কাজ করবে সেটা হচ্ছে তোমার এইটা এম এ, দ্যাট ইজ সিউডো ফোর্স। সো এখান থেকে তুমি কি আইডিয়া পেলে সিউডো ফোর্সের, যে সিউডো ফোর্সের ভ্যালু হচ্ছে যার উপরে অ্যাপ্লাই হচ্ছে তার মাস। কারণ কার উপরে অ্যাপ্লাই হচ্ছে, ব্লকের। গাড়ির তো ক্যাপিটাল এম, তো সিউডো ফোর্সে ক্যাপিটাল এম আসেনি। যার উপর অ্যাপ্লাই হচ্ছে মানে কি, ওই যে ব্লকটা রেখেছে ওর উপর অ্যাপ্লাই হচ্ছে, তাহলে ওর মাস মাল্টিপ্লাইড বাই কি, কার সাথে মাল্টিপ্লাই করা আছে না, এই অ্যাক্সিলারেশন এর সাথে মাল্টিপ্লাই করা আছে। যে রেফারেন্স ফ্রেমে রাখা আছে ওকে, মানে এখানে রেফারেন্স ফ্রেম মানে কি, ট্রাক। এখানে নন ইনার্সিয়াল ফ্রেম মিনস ট্রাক। ট্রাকটা হচ্ছে আমার নন ইনার্সিয়াল ফ্রেম বিকজ ইট অ্যাক্সেলারেটস। ওকে, তো অ্যাক্সেলারেশনে আছে মিনস এটা একটা রেফারেন্স ফ্রেম, নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম, ওর উপর একটা ব্লক রেখেছো। তারপর ফোর্স কতটা অ্যাপ্লাই হবে না, ব্লকের মাস এম আর ট্রাকের অ্যাক্সেলারেশন, এই দুটোর গুণফল। কোন দিকে অ্যাপ্লাই হবে না, যেদিকে রেফারেন্স ফ্রেম যাচ্ছে তার উল্টো দিকে। অ্যারো দেখে বুঝতে পেরেছো কোন পয়েন্ট দিয়ে অ্যাপ্লাই হবে, এই পয়েন্টটা। এটা কোন পয়েন্ট, এই সি পয়েন্টটা। সি পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ মাস, যাকে তোমরা ভর কেন্দ্র বলো। সেন্টার অফ মাস, কার সেন্টার অফ মাস, যে অবজেক্টের উপরে অ্যাপ্লাই হচ্ছে ফোর্স তার সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস অফ অবজেক্ট on which pseudo force acts. সো দেখো ডায়াগ্রাম থেকে তুমি বুঝতে পারবে সিউডো ফোর্স সম্পর্কে। এক হচ্ছে ট্রাকটা অ্যাক্সিলারেশনে আছে বলে ওই ব্লকের উপর অ্যাপ্লাই হচ্ছে, নাহলে হতো না। এ জিরো হলে এমএও শূন্য হতো, সিউডো ফোর্সও শূন্য হতো, জিরো হতো। সো ট্রাকটা অ্যাক্সিলারেশনে আছে তাই ব্লকের উপর পড়ছে ফোর্সটা। কোন দিকে পড়ছে, ট্রাক যেদিকে অ্যাক্সিলারেট করছে, যেদিকে যাচ্ছে নয়, এটা তুমি গুলিয়ে ফেলবে। এটা কখনো ভাবো না যে ডিরেকশন অফ মোশনের উপর ডিপেন্ড করে না, ডিরেকশন অফ অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করে। সিউডো ফোর্স ডিপেন্ডস অন দি ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন, নট ডিরেকশন অফ মোশন। যেদিকে যাচ্ছে তার উপর নয়, যেদিকে অ্যাক্সিলারেশন তার উপর। ধরো সাপোজ এই ট্র্যাকটা যদি ব্রেক করতো, অ্যাক্সিলারেশন না নিয়ে
মানে ত্বরণ না থেকে যদি মন্দন হতো তাহলে কি হতো? তখন গাড়ি যাচ্ছে এইদিকে, কিন্তু সে ব্রেকে পা দিয়েছে। তো সঙ্গে, সঙ্গে তো কেউ দাঁড়ায় না, তাকে কিছু দূরে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে মুভ করছে কিন্তু ডান দিকে, কিন্তু অ্যাক্সেলারেশনটা দিয়েছে সে বাম দিকে। ব্রেকে পা দিয়েছে মানে সঙ্গে, সঙ্গে কিন্তু সিউডো ফোর্স এইদিকে চলে আসবে তার মানে কি যেদিকে যাচ্ছে এটা তো তার ডিরেকশন অফ মোশন, গতির দিক, বাট অ্যাক্সিলারেশন পিছন, কারণ সে ব্রেকে পা দিয়েছে। তাহলে সে এর উপর ডিপেন্ড করবে, এর ডিরেকশনের উপর। ওকে, স্মল এ যেদিকে কাজ করছে অ্যাক্সিলারেশন হলো সামনে, আর যদি ডিসেলারেশন হয় বা রিটার্ডেশন হয় পেছনে। তো যখন এ পেছনে তখন সিউডো ফোর্স সামনে, যখন অ্যাক্সিলারেশন সামনে তখন সিউডো ফোর্স পেছনে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। এইবারে আমি আসছি কনস্ট্যান্ট রিলেশনে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কনস্ট্যান্ট রিলেশন। কনস্ট্যান্ট রিলেশন মিনস একটা জিওমেট্রিক্যাল রেস্ট্রিকশনস। জিওমেট্রিক্যাল রেস্ট্রিকশনস মিনস যেমন ধরো আমাদের ডানা নেই, উই হ্যাভ নো উইংস। ওকে, তাহলে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স আর্থের সারফেস থেকে কত হতে পারে? ক্যাপিটাল আর গর্ত করে ভিতরে আমরা ঢুকতে পারি কিন্তু উড়তে পারি না। তাহলে আমাদের রেস্ট্রিকশন কি? যা আমাদের যে পজিশন ভেক্টর সেটা লেস দেন ইকুয়াল টু আর্থের রেডিয়াসের সঙ্গে সমান হয়। পৃথিবীর সারফেসে থাকবো আমরা তখন ইকুয়াল টু আর যদি গর্ত করে ভেতর দিকে যায়, একটা কুয়া টোয়া করে বা তোমার সুড়ঙ্গ করে খনি তৈরি করে নিচে যাই, তাহলে লেস দেন এর বেশি হবে না। বাট পাখির ক্ষেত্রে কি হবে? পাখির ক্ষেত্রে কিন্তু যদি সে উড়তে পারে, যে কোনো একটা পাখি উপরে উঠতে পারে, তাই তার ডিস্টেন্সটা এইখানে হতে পারে এই আরটা। তো তার ক্ষেত্রে আমরা লিখব তার পজিশানটা গ্রেটার দেন ইকুয়াল টু সে যদি সারফেসে বসে থাকে আর যদি উঠতে থাকে গ্রেটার দেন এটা হচ্ছে রেস্ট্রিকশন। তাহলে আমি একই রকম বলতে পারি যে এই একটা ব্লক, তারা দড়ি দিয়ে লাগানো আছে এই একটা ব্লক, তাহলে এই দুটো ব্লকের ক্ষেত্রে রেস্ট্রিকশন কি? এ যে ভেলোসিটি পাবে এও সেম ভেলোসিটি পাবে, এ যে অ্যাক্সিলারেশন পাবে এও সেম অ্যাক্সিলারেশন পাবে। কারণ যেহেতু দড়িটা বড় হচ্ছে না ছোট হচ্ছে না, ওটা তো আমি বলিনি যে স্প্রিং বলে। স্প্রিং যদি হতো তাহলে আলাদা আলাদা হতে পারতো, কিন্তু যেহেতু একটা শক্ত দড়ি, তাহলে এরও যা ভেলোসিটি ওরও তা ভেলোসিটি, এরও যা অ্যাক্সিলারেশন ওরও তা অ্যাক্সিলারেশন। দ্যাট ইজ জিওমেট্রিক্যাল রেস্ট্রিকশন। একই রকম যদি তিনটা অবজেক্ট লাগানো থাকতো আর দড়িগুলো যদি ইনকম্প্রেসিবল হতো, মানে বাড়ছে না, দড়িগুলো লেংথে বাড়ছেও না কমছেও না, একে পি দিয়ে যদি টানা হয় প্রত্যেকের অ্যাক্সিলারেশন একই হবে, এটারও এটারও বুঝলে কি বুঝলে না? আই থিঙ্ক বুঝতে পেরেছ। তাহলে এবারে তোমাকে যে জিওমেট্রিক্যাল রেস্ট্রিকশন পড়াবো কীরকম, সেই রিলেশনটা হচ্ছে টেনশন ফোর্স ডট অ্যাক্সিলারেশন এর সামেশানটা হবে 0। তুমি ভাবছে এর আবার কি অ্যাপ্লিকেশন, এখান থেকে কি করে পাবো? দেখো এখানে প্রত্যেকটা অবজেক্ট 1 2 3 এমন দড়ি দিয়ে লাগানো আছে যে সেগুলো বড় হচ্ছে না ছোট হচ্ছে না। তো খুব সিম্পলি সকলেই বলে দিতে পারে প্রত্যেকের অ্যাক্সিলারেশন একই হবে, কেমন? কিন্তু যদি এমন সিস্টেম থাকতো, এমনভাবে কতগুলো ব্লককে আর মাসকে রিলেট করা আছে দড়ি দিয়ে যে প্রত্যেকের অ্যাক্সিলারেশন একই নয়, যদি একই না হয়, কারো A1 কারো A2, তাহলে তাদের মধ্যে রিলেশন কি? A1 A2-র মধ্যে সেখানে একটা রিলেশন কিন্তু থাকবে। হয়তো A1 আর A2 ইকুয়াল নয়, A1 A2 হয়তো ইকুয়াল নয়, দুটো অবজেক্ট আছে, একটা মাস M1 একটা মাস M2, তাদেরকে দড়ি দিয়ে লাগানো আছে এমনভাবে সিস্টেমে যে দুজনের অ্যাক্সিলারেশন একই নয়, কিন্তু এদের মধ্যে একটা রিলেশন আছে যে হয় এর 2 গুণ বা অর্ধেক বা 3 গুণ বা 1/3 বা 5 গুণ বা 1/5, এরকম একটা রিলেশন আছে। সেইটা বের করার জন্যে এইটা তোমাকে মনে রাখতে হবে। তো এইবার আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে বের করবে। সাপোজ ধরো এটা একটা পুলি,
পুলি মিন্স পুলি হচ্ছে একটা ডিস্ক চাকতির মতো, যেটা মুভ করতে পারে, মানে রোল করতে পারে, ঘুরতে পারে। ওকে, এ মুভিং ডিস্ক এ পুলি, যার উপর থেকে একটা দড়ি লাগানো থাকে, যেটা পুলির উপর দিয়ে স্লিপ করে এদিক ওদিক যেতে পারে। তো এর উপর থেকে দুটো দড়ি লাগিয়ে দিলাম, একটাই দড়ি উপর থেকে গেছে, এর গা হয়ে নিচে নেমে আসছে। এখানে একটা ব্লক লাগানো আছে M1, এখানে একটা ব্লক লাগানো আছে M2। এখন একটা ভারী একটা হালকা, সো লেট আস কনসিডার M1 গ্রেটার দেন M2। সো M1 নামবে, A2 উঠবে। তো এখন যদি বলি যে দুজনের যদি অ্যাক্সেলারেশন বলি যে এটা A1 অ্যাক্সেলারেশনে নামছে, এটা A2 অ্যাক্সেলারেশনে উঠছে, তাহলে দুজনের মধ্যে রিলেশন কী বলো তো, A1 আর A2 ভ্যালুর মধ্যে? তুমি চোখ বন্ধ করে বলে দেবে তো স্যার সোজা, এই দুজনেরই অ্যাক্সেলারেশন সমান হবে, একটাই দড়ি দিয়ে লাগানো, এ যতটা ত্বরণে নামছে ও ততটা ত্বরণে উঠছে, যতটা অ্যাক্সেলারেশনে ফার্স্ট বডি নামছে অ্যান্ড সেকেন্ড বডি উইথ সেম অ্যাক্সেলারেশন উঠছে। বাহ, খুব সিম্পল, এ তো মুখে মুখে তুমি বলে দিলে। বাট এটাকেই যদি আমি ওই রিলেশন দিয়ে বের করতাম, কেন রিলেশন আমি অ্যাপ্লাই করছি একটু পরে আসছি, এর পরের প্রবলেমে দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে দেবো কি টি, টি কিরম দিয়ে আমরা আউট অফ দি অবজেক্ট, অবজেক্ট থেকে বাইরের দিকে টি। ওকে, এরও ক্ষেত্রে দেখো দড়ি যেহেতু একটাই, তাহলে এটাও টি। তাহলে দুটো অবজেক্টে লিখে ফেলো, সামেশান টি ডট এ, এটা 0, তাহলে T1 ডট A1 প্লাস T2 ডট A2 ইকুয়ালস টু 0। ওকে, এখন T1 এর ভ্যালু কত? টি A1 এর ডট প্রোডাক্ট মানে কি, cos থিটা বসবে। দেখো এই টি আর এই যে A1 দুজনের মধ্যে ডিরেকশন দেখো, টি উপরের দিকে, A1 নিচের দিকে। লক্ষ্য করো T1 এর অ্যারোটা কোথায় মারা আছে? উপরের দিক। আর A1 অ্যাক্সিলারেশন কোন দিক? নিচের দিক। তাহলে অ্যাঙ্গেল কত? 180, 180। তাহলে cos 180 ডট প্রোডাক্ট মানে cos হয় জানো, cos 180 প্লাস T2, T2 মানে এই টিটা, তাহলে টি A2। আর এখন দেখো টি এর অ্যারো যেদিকে, A2 এর অ্যারো সেদিকে। T2 যে অ্যারোটা সেটাও উপর দিকে, যে আমাদের এখানে কারসারটা আছে লক্ষ্য করো, এই টিটাও উপর দিকে, A2 উপর দিকে। তাহলে দুজনের একই দিকে, মানে কসের ভ্যালু কত হবে? cos 0 ডিগ্রি ইকুয়ালস যেমন 0 ছিল। এখন cos 180 মানে কত? cos 180 মানে -1, তাহলে টি এটা মাইনাস হয়ে গেল A1, এটা হলো টি A2 ইকুয়ালস 0, টি কেটে দাও, A1 সমান A2। তুমি হয়তো ভাববে স্যার এ তো মুখে মুখে হচ্ছিল A1 সমান A2, এত কারসাজি করে A1 A2 বের করলেন কেন? কারসাজি করলাম পরের পয়েন্টে আসি। Here is a pulley, here is one mass M1, দড়ি আসছে, এখানে আর একটা পুলি লাগিয়ে দিল, এখান থেকে লাগালাম M2 কে। এইবারে দেখো দড়ি কিন্তু একই নয়, এই একটা দড়ি দেখো, আমার কারসারটা লক্ষ্য করো, এই যে যাচ্ছে দড়ি, এর গা বেয়ে নেমে এসে এইখান হয়ে উঠে গেছে, এইটা একটা দড়ি, আর এইটা আলাদা দড়ি। এই যে দড়িটা M2 তে যেটা লাগানো আছে ওটা ডিফারেন্ট স্ট্রিং, সো আমরা ফোর্সগুলো আলাদা আলাদা করে দেব। ওকে, হলো ইউজ করছি, আর লাইট কালার পাচ্ছি না, এর ক্ষেত্রে আর দিলাম T1। ওকে, সো একই দড়ি, তাহলে গোটাটাই T1 হবে পুরো দড়িতেই। এটা পুলি 1, এটা পুলি 2, এটা ডিফারেন্ট একটা স্ট্রিং, তাহলে এখানে দিলাম T2। এবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, লক্ষ্য করো, FBD কার কার আঁকবো? তিনজনের এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আমার লাগবে। কার কার লাগবে? M1 এর, M2 এর, আর পুলি 2 এর। পুলি 1 তো ফিক্স একদম, এখান থেকে লাগানো আছে উপরে, সো পুলি 1 মুভ করছে না, যে মুভ করছে না তার জন্য একে কোনো লাভ নেই তোমার, এটা মনে রাখবে। যারা মুভ করছে সমস্যা সেখানেই, এই পুলিটা কিন্তু মুভ করছে, এই পুলি কিন্তু ব্লকের সাথে সাথে নেমে আসবে, পুলি নামছে বলেই তো এই ব্লকটা নামবে বা উঠবে, কিন্তু এই পুলিটা ফিক্স, এই P1 ফিক্স একদম ছাদের সাথে লাগানো আছে ডিরেক্ট।
তাহলে প্রথমে M1 এর জন্য আঁকছি, লক্ষ্য করো কিভাবে আমি ড্র করছি। এইটা T1, ওখানেও ছবিতে দেখো যেভাবে দেয়া আছে, নিচের দিকে ওর ওয়েট M1G। আর তো কোনো কন্ট্যাক্ট সারফেস নেই, মেজে ফেজেতে লেগে নেই, আর কোনো দেওয়ার দরকার নেই। এইবারে সাপোজ ধরো তুমি ভাবলে যে M1টা নামবে, ওকে। যদি M1 নামে তাহলে তুমি একটা অ্যাক্সেলারেশন দিয়ে দাও, A1 এটা নামছে, তাহলে এটাকে A দিয়ে দাও, A2 এটা উঠছে। এখন দুজনেই নামছে, এরকম বিপজ্জনক জিনিস করো না, শেষের লোকের কাছে মারধর খেতে হবে। আর লোক বলে তোদেরকে ফিজিক্স কে শিখিয়েছে? হ্যাঁ, দুটা ব্লক লাগানো আছে, দুজনেই নামছে একসাথে, অথচ উপরের যে ছাদ সেটা ফিক্স। এবার তুমি বলো স্যার আমি জানবো কি করে যে A1 নামছে A2 উঠছে? এমনও তো হতে পারে যে A2 নামছে A2 উঠছে, হতেই পারে। তুমি দাও, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছে মতো দিয়ে দাও যে একটা নামছে একটা উঠছে। যদি তোমার ভুল ধরা হয়, সাপোজ আমি যেখানে অ্যারোটা দিয়েছি না যে A1 নিচের দিকে, আমার যদি এখানে ভুল ধরা হয়ে থাকে তাহলে আমাকে A1 এর ভ্যালু নেগেটিভে আসবে, আর A2 ভ্যালুও নেগেটিভে আসবে। তার মানে A1টা হবে উপর, A2 হবে নিচ। কিন্তু ভ্যালুতে কোনো যায় আসে না, ভ্যালু সেম আসবে। যদি ওর এক্স্যাক্ট ভ্যালু 15 হয়, যে A1 15, তো আমার 15ই আসবে, বাট -15 আসবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দি ডিরেকশন অফ A1 A2। তো কে উঠবে কে নামবে এটা নিয়ে ভাবা দরকার নেই, বাট একজন উঠলে একজন নামবে, এটা একদম কনফার্ম। সো দুটো অ্যারো আমি মেরে দিলাম, তাহলে এখানেও পাশে মেরে রাখি, A1 নিচের দিকে। নেক্সট M2, এখানে কত আছে T2। টি সবসময় অবজেক্ট থেকে বাইরের দিকে, আর ওয়েট নিচের দিকে M2G। অ্যান্ড এটা উঠছে, তাই তো, A2। লক্ষ্য করো আমি অ্যাক্সিলারেশনগুলোকে কীভাবে ড্র করছি ভালো করে। অ্যাক্সিলারেশন কিন্তু ওই ছবির মধ্যে আঁকিনি, অ্যাক্সিলারেশন পাশে লিখেছি আমি আর অ্যারো মেরেছি, কিন্তু অবজেক্ট যেটা বডি তাতে আঁকিনি, কারণ অ্যাক্সিলারেশনটা তো কোনো ফোর্স না, তাহলে আমি বডিতে আঁকবো কী করে? বডির পাশে একটা গোল দাগ দিয়ে তুমি সবসময় লিখবে, আর অ্যারো অবশ্যই দিবে, কারণ আমি ছবি দেখে দেখে ইকুয়েশন লিখবো। তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম একবার ঠিক লিখে দাও, তোমার ওই নিউমেরিক্যালে কখনো ভুল হবে না, কখনো। তো অ্যাক্সিলারেশনগুলো গোল দাগ দিয়ে এরম পাশে লিখবে অবজেক্ট। অ্যান্ড নেক্সট এই পুলি P2 পুলির দেখো কীরকম আমি এগুলো দেব, অন্য একটা কালার নিয়ে। এই টেনশনগুলো দেবো কত, এটা তো T1, এই গোটাটা একই দড়ি, তাহলে এইখানে দিলাম একটা T1, এখানে দিলাম একটা T1, তাহলে এখানে দিয়ে দিই প্রথমেই, এখানে একটা T1, এখানে একটা T1, ওকে। আরও একটা দড়ি লাগানো আছে এখানে, তাহলে এই T2টা এখানে T2 লাগানো আছে, এই বাইরের দিকে T2, কারণ যার জন্য আঁকবে তার টি সে 1 হোক 2 হোক 3 হোক যায়, সবসময় বাইরের দিকে আঁকতে হবে। টেনশনকে কখনো ইনটু দি বডি আঁকা যায় না, এটা T2। এই ছবি দেখে আঁকলাম, দেখো এই দড়িটাদের প্রত্যেকটা পয়েন্টে T2, তাহলে এই সেকেন্ড অবজেক্টের জন্য T2 উপরে এঁকেছে, ওই একই দড়িতে লাগানো আছে পুলিতে, এই মিডিলে এটা T2 এঁকে ফেললাম। এইবার দেখো আমি লিখছি কীভাবে, ফার্স্ট এর ইকুয়েশন লিখে দিচ্ছি, উপরে দুটো T1 আছে আর নিচে একটা T2 আছে, সো 2T1 সমান হচ্ছে T2, একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ওকে। নেক্সট এই বডির জন্য ইকুয়েশন লিখছি আমি, দেখো এ নামছে না উঠছে, নামছে, তাহলে কোন ফোর্স বড়, উপরেরটা না নিচেরটা? যেহেতু নামছে তাহলে নিচেরটা বড়, এইটা বড় ফোর্স এইটার থেকে। তাহলে আগে লিখবো M1G মাইনাস T1, এটা ফোর্স সমান কি হয়, MF, দ্যাট ইজ M1A1 হয়ে গেল। এবার সেকেন্ড বডি এইটার জন্য দেখো এই উঠছে, তাহলে কে বড়, T2 বড় না ওয়েট বড়? T2 বড়, নাহলে উঠতো কী করে? অবজেক্টে অ্যাক্সিলারেশন উপরে উঠছে মানে কি উপরের দিকে টানটা বড় ওয়েটের থেকে, তাহলে আগে T2 মাইনাস ওয়েট ইকুয়ালস টু M2A2। এবারে কি করবে, সামেশন T.A ইকুয়ালস 0, তাহলে ওখানে কী হবে, T1A1 সমান T2A2। এবার T2 মানে কি, এই যে দেখো এখানে রিলেশন আছে, সো T2 মানে 2T1 ইন্টু A2, দুপাশ থেকে T1 কেটে দাও, সো A1 সমান 2A2। দেখো এই একটা রিলেশন পেলে এক্সট্রা, এইটা কনস্ট্যান্ট রিলেশন।
সো প্রথম দুটো তুমি পেয়েছো লজ অফ মোশন থেকে, দিস ইজ ইকুয়েশন অফ মোশন থেকে পেয়েছো, এটা আর এটা ডিরেক্ট নিউটন সেকেন্ড লজ অফ মোশন থেকে পেয়েছো, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট রিলেশন। এইখান থেকে পেয়েছি। কারণ দেখো কেন আমি কনস্ট্যান্ট রিলেশনে এলাম, দেখো এখানে আমার কি কি দেওয়া আছে নিউমেরিক্যালে, নিউমেরিক্যাল দেওয়া আছে m1 একটা মাস, m2 একটা মাস, তো দুটো মাস দেওয়া আছে খালি, আমাকে বলেছে দুজনের অ্যাক্সিলারেশন বের করো, তাহলে আমার ইকুয়েশন কটা হয়েছে, একটা দুটো, আমি ধরো এটা জানি না, তাহলে আমি বের করতে পারতাম নিউটনস লজ অফ মোশন দিয়ে কি দুটো, কিন্তু আমার আননোন কি কি আছে লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, আমি a1 ধরেছি নিজে, অঙ্কে বলা নেই, আমি a2 ধরেছি নিজে, আমি t1 ধরেছি নিজে, আমি t2 ধরেছিও নিজে, তাহলে আমার চারখানা আননোন আর ইকুয়েশন দুটো, তাহলে হবে না, তাহলে আমার চারটা ইকুয়েশন লাগবে অন্তত, যেহেতু আমার চারটা আননোন আছে, চারটা ইকুয়েশন কোথায়, 1 2 হেয়ার ইজ 3 হেয়ার ইজ 4, সো চারটা আননোন, চারটা ইকুয়েশন, নো প্রবলেম, ইউ ক্যান সলভ। ওকে, সো আজকের ভিডিও প্রত্যেকে অন্তত 4 বার করে দেখবে মিনিমাম, এরপর যে কনস্ট্যান্ট রিলেশনগুলো আসবে সেগুলো হবে কমপ্লিকেটেড, আর তারপর শুরু হবে নিউমেরিক্যাল করা। তো আমি নিউমেরিক্যাল নেক্সট দিন করানোর আগে আরও কিছু কনস্ট্যান্ট রিলেশন আছে যেগুলো শুধু এরকম দুটো ব্লক, এই যেমন দুজনেই নামছে, সরি একটা উঠছে একটা নামছে এরকম, বাট দুটোই হচ্ছে পুলির উপর বেস করে ভার্টিক্যাল ডিরেকশন, সে ভার্টিক্যালি উপরে একজন নামছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচে একজন নামছে, কিন্তু এমনও হতে পারতো যে সেখানে এই রকম আছে, এখানে একটা ব্লক, এখানে একটা পুলি, এখানে আবার একটা ব্লক, এ নামছে ইনক্লাইন বরাবর, এ উঠছে ভার্টিক্যাল ডিরেকশনে। এগেন অ্যানাদার প্রবলেম, হিয়ার ইজ এ ব্লক, হিয়ার ইজ এ পুলি ফিক্স উইথ দ্যাট এ, and this string is attached to some fixed wall, তখন এইটা m1 আর এটা হচ্ছে m2, সো এই m1 যে তুমি ওয়েজটাকে দেখছো, এই ওয়েজটা লেফটে আসবে a1 অ্যাক্সিলারেশনে, এ এদিকে নামবে a2 অ্যাক্সিলারেশনে, তো তখন যে রিলেট করা অ্যাক্সিলারেশনগুলোকে a1 a2কে, তো a1 a2কে রিলেট না করলে অঙ্ক সলভ হবেই না। তো আজকে এই পর্যন্ত ক্লাস, তার কারণ হচ্ছে লজ অফ মোশন হচ্ছে পিলার অফ ফিজিক্স, পিলার অফ মেকানিক্স, তো আগে এটাকে 4 বার করে ভালো করে সুন্দর করে ভিডিওটা বারবার দেখবে যতক্ষণ না ক্লিয়ার হয়, তারপরে পরের দিন যে কাজটা করব খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। সো নেক্সট ডেটে আমরা লজ অফ মোশন কমপ্লিট করব। সো টিল দেন গুড বাই।